একটা 10 বছরের পুরনো আনসলভড কেস 2015-তে ক্রাইম ব্রাঞ্চ তাদের হাতে তুলে নেয়। কেসটা ছিল একজন 15 বছর বয়সী নিখোঁজ কিশোর মহেশ সিং এর আর ফেরা সন্দেহভাজন নসিম কুরেশির। এই দুটো ঘটনা কি একে অপরের সঙ্গে যুক্ত ছিল? একটা লম্বা অপেক্ষার পর কি এইবার এই কেসটা শেষ হতে চলেছিল? যে নাসিম মহেশের নিরুদ্দেশ হওয়ার পেছনে ভয় পেয়েছিল, আর পুরো চান্স আছে নাসিমের কারখানার কোনো না কোনো ওয়ার্কার এর সঙ্গে যুক্ত আছে। স্যার, যদি সেরকম ব্যাপার হয়ে থাকে তাহলে একটা দারুণ ফিল্ডিং লাগাই এই ফারুক, সুলেমান আর রিয়াজের উপর। চেষ্টা করে তো দেখাই যেতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না কোনো লিড পাওয়া যাবে। নাসিমকে পাওয়ার পরেই আমরা কোনো লিড পাবো, যদি ও বেঁচে থাকে তবে। রাজন, নাসিমকে খোঁজা শুরু করো, কিন্তু ওর কারখানার কোনো লোককে জিজ্ঞাসাবাদ করবে না। এই কাজটা খুব সাবধানে করতে হবে। স্যার। আর নাসিমের ফটো ন্যাশনাল ডেটাবেসেও ফেলো। 10 বছর পুরনো ঠিকই, কিন্তু চেনার জন্য যথেষ্ট। স্যার। একটা ঠিকঠাক সূত্র পেয়ে গেলে না রাজেন, তারপর দেখো এই 10 বছরের পুরনো আনসলভ কেস কি করে সলভ করা যায়। এটা 10 বছর পুরনো ছবি। মুখটা হয়তো একটু পাল্টে গেছে, আর হয়তো লোকটা লুকিয়ে থাকার জন্য নিজের চেহারাটাও একটু পাল্টেছে, কিন্তু তাও এটা দেখে আমাদের একটু হেল্প হতে পারে। তোমাদের খোঁচরদের নেটওয়ার্কটাকে অ্যাক্টিভ করো আর আশেপাশের স্টেটে ওই ছবিটাকে পাঠিয়ে দাও। যদি এই লোকটা বেঁচে থাকে তাহলে এর ঠিকানাটা আমার জানা চাই, আর যদি মরে গিয়ে থাকে তাহলে যে খুন করেছে তার খোঁজ চাই। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। নিন না দিদি, কিছুই তো খাচ্ছেন না। এই যে নিন নিন। এ হলো আমার মেয়ে। দেখুন সুভাষবাবু, মিনাকে আমাদের পছন্দ হয়েছে, আর আমাদের রাজেশ তো মিনার ছবি দেখেই প্রথমেই হ্যাঁ বলে দিয়েছে। এ তো খুবই আনন্দের কথা দাদা, আমাদেরও রাজেশকে পছন্দ। তাহলে পুরুত মশাইকে বলে তারিখটা ঠিক করে নেওয়া যাক। হ্যাঁ, একদম ঠিক বলছেন আপনি। নমস্কার। 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 সুভাষবাবু, প্রথমেই বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। এখন ভাবছি কথাটা বলা উচিত হবে কিনা। কি কথা জিজ্ঞেস করছেন দাদা? আপনার ছেলের ব্যাপারে, ওর ব্যাপারে শুনেছি আমরা, শুনে আমাদের খুব খারাপ লেগেছে। আপনার জায়গায় দাঁড়িয়ে যদি চিন্তা করি তাহলে পাগল হয়ে যাব। 10 বছর আপনি কি করে সহ্য করেছেন এই কষ্ট? এখন তো দিন, মাস, বছর এসব গোনাই ছেড়ে দিয়েছি। প্রথম প্রথম মনে হতো যেন কোনো অন্ধ বুড়ো মানুষ রাস্তার মাঝখানে তার লাঠি হারিয়ে ফেলেছে। ওর নাম মনে পড়লেই চোখে জল এসে যেত। কি বলবো, এখন সময়ের সাথে সেটাও শুকিয়ে গেছে। এখন তো শুধু এটাই মনে হয় যে আমাদের থেকে দূরে তাহলে দূরেই থাকুক, যেখানেই থাকুক খুশি থাকুক, ভালো থাকুক। মহেশের মা রোজ সন্ধ্যায় যখন ভগবানের প্রদীপ জ্বালায়, এই প্রার্থনা করে যে ও বাড়িতে ফিরে আসুক। ওর কোনো খবর যদি আসে, জানতে পারি যে কোথায় আছে, কেমন আছে। কিন্তু কি করব, আজ যদি এখানে থাকতো তো খুব খুশি হতো। বিয়ের সমস্ত কাজও একাই করতো। জানেন দাদা, 15 বছর বয়স থেকেই ও নিজের ব্যাপারে কম, আপনজনের ব্যাপারে বেশি ভাবতো। আমার ব্যাপারে, ওর মায়ের ব্যাপারে, মিনার পড়াশুনো, মিনার বিয়ে। জানি না ভগবান কপালে আমাদের কি কি লিখে রেখেছেন। এখন শুধু ভাবি, ভাগ্যই মহেশকে আমাদের কাছে পাঠিয়েছিল, আর ভাগ্যই ছিনিয়ে নিল।
যদি কোনোদিন ভগবানের কৃপা হয়, ভাগ্য ফিরিয়েও দেবে। মিনা, এই নে, তুই বলছিলিস না তোর কি একটা বই কেনার আছে? আজ থেকে বই পেন কিনতে হলে আমাকে বলিস, সব ব্যাপারে বাবাকে বিরক্ত করবি না, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওদের কারেন্ট অ্যাকাউন্ট গত 15 বছর ধরে আমাদের ব্যাংকে আছে। আমার গত 10 বছরের ট্রানজ্যাকশনের ডিটেলস চাই। এটা পার্টনারশিপ অ্যাকাউন্ট তো? হ্যাঁ স্যার, কিন্তু দুজনের মধ্যে যে কোনো একজন পার্টনার এটাকে অপারেট করতে পারে। সাধারণত মিস্টার ফারুক সিদ্দিকী এটাকে অপারেট করে থাকেন। আমরা জানি যে গত 10 বছর ধরে মিস্টার নাসিম কুরেশি নিখোঁজ। গত 10 বছরে এই অ্যাকাউন্টে কি কোনো সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হয়েছে? মানে বলতে চাইছি, কোনো পার্টিকুলার অ্যাকাউন্টে টাকা জমা করা হচ্ছে অথবা কোনো এটিএম বা ব্যাংক থেকে টাকা উইথড্র করা হচ্ছে? হ্যাঁ স্যার, আপনার কথা মতন আমি চেক করে দেখেছি। মিস্টার নাসিম কুরেশির অ্যাকাউন্ট এখন ডরমেন্ট হয়ে গেছে, আর ওনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা ওনার ওয়াইফ তেহসিন কুরেশির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। আই গেস মিস্টার ফারুক সিদ্দিকী ওনার পার্টনারের ওয়াইফকে প্রফিটের শেয়ার দিয়ে থাকেন। এই তেহসিন কুরেশির ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্রাঞ্চেই তো? হ্যাঁ। আচ্ছা, ওই অ্যাকাউন্ট থেকে কি কোনো পার্টিকুলার অ্যাকাউন্টে টাকা জমা করা হচ্ছে? আপনি বুঝতেই পারছেন যে এটা বলা আমার পক্ষে একটু মুশকিল। আপনি চাইলে আমি গত 3 বছরের ট্রানজ্যাকশনের সমস্ত রিপোর্ট আপনাকে দিতে পারি, তবে এই সমস্ত ব্যাংক স্টেটমেন্ট অ্যারেঞ্জ করার জন্য আমার অন্ততপক্ষে 1 সপ্তাহ সময় দরকার। যতটা জলদি সম্ভব করুন। আম্মি আসছি, খুদা হাফিজ। খোদা হাফেজ। স্যার, ফারুক আর তেহসিন দুজনের ব্যাংক অ্যাকাউন্টে আমি ভালো করে দেখেছি। দেখে মনে হচ্ছে না যে এত বছরে এদের মধ্যে কেউই নাসিমকে কোনো টাকা পাঠিয়েছে। হতে পারে ট্রানজাকশন ক্যাশে হয়। কিন্তু স্যার, এই নাসিম একটা ছোট্ট ব্যবসায়ী ছিল। যদি মেনেও নিজেও পুলিশের কোয়েশ্চেনিং এর ভয়ে শহর ছেড়ে পালিয়ে গেছে, তাহলেও একজন সাধারণ মানুষের পক্ষে 10 বছর নিজের ফ্যামিলি থেকে দূরে থাকা সম্ভব নয়। এত বছরে না ও বাড়ি ফিরেছে, না নিজের স্ত্রী বা মেয়েকে কোনো কন্ট্যাক্ট করেছে। ফারুক আর তেহসিনের ফোন রেকর্ডসে তেমন কিছু পাইনি। এই কেসটা কোনো অ্যাঙ্গেলই বুঝতে পারছি না স্যার। রাজেন, আমরা ঠিক ওই সিচুয়েশনে আছি 10 বছর আগে একটা পুলিশ টিম যে সিচুয়েশনে ছিল। আমরা মেনে নিতে পারি যে গত 10 বছরে ওই পুলিশ টিম এই কেসে যদি দুপা এগিয়ে থাকতে পারতো, তাহলে এই কেসটা তখনই সলভ হয়ে যেত। এবার যেন আমরা না ভুল করে ফেলি। স্যার, যদি এই ফারুক, রিয়াজ আর সুলেমানকে তুলে নিই আর একটু কড়াভাবে ইন্টারোগেট করি, তাহলে? আমার মনে হয় না ওরা কিছু মুখ খুলবে, কারণ কেস শুরু হওয়ার 2 মাসের মধ্যে ওদের 20 বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু ওরা উত্তর একই দিয়েছে। এখন তো ওরা জানে যে এই কেস ঠান্ডা হয়ে গেছে। আমাদের শুধু নাসিমের ওপরই ফোকাস করা উচিত। নাসিমকে পেলেই তবে মহেশের কোনো খবর পাবো। রাজেন, এই কেসটা আমাদের যেভাবেই হোক সলভ করতে হবে। এইবার অপেক্ষা শেষ হবে, কিন্তু চেষ্টা আর ক্ষমতা শেষ হবে না। এই কেসটাকে আমরা ক্লোজ করেই ছাড়বো। মহেশের নিখোঁজ হওয়া আর নসিমের ফেরার হওয়া, এই দুটো ঘটনার কারণই এখনো রহস্য হয়েছিল, কিন্তু সত্য জলের মতো হয়ে থাকে, নিজের পথ ঠিক বের করে নেয়। খুব শীঘ্রই খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ খবর 10 বছর আগের এই অপরাধের রহস্য উন্মোচন করবে। হ্যালো। হ্যালো, ক্রাইম ব্রাঞ্চ থানা? হ্যাঁ, বলছি। সাব ইন্সপেক্টর রাজন বাপার সাহেবের সঙ্গে কথা বলতে পারি কি? হ্যাঁ, আমি রাজন বলছি, বলুন। সালাম স্যার। স্যার, আমি বাদুই থেকে বলছি, শাহাবুদ্দিন আলম। স্যার, খোঁচর আমি, টিপ দেওয়া কাজ আমার। হ্যাঁ শাহাবুদ্দিন, বলো, কি টিপ আছে? স্যার, আমার কাছে একটা ছবি এসেছিল নাসিম কুরেশির। 1 মাস আগে দিল্লিতে আমার এক পার্টনার দিয়েছিল। হ্যাঁ, আমি ছবিটা সার্কুলেট করেছি। তুমি দেখেছো নাসিম কুরেশিকে? হয়তো দেখেছি স্যার। হয়তো দেখেছি মানে? স্যার, গ্যারান্টি দিয়ে তো বলতে পারবো না যে ওই লোকটা নাসিম কুরেশি ছিল। কিন্তু স্যার, এখানে বাদুয়ের পাশে একটা গ্রাম আছে, শানাবাদ টেকরি। সামনের মাসে এখানে গ্রাম পঞ্চায়েতের ভোট রয়েছে, তাতে একজন ক্যান্ডিডেট আছে, মজিদ শেখ। ওর মুখটা দেখে আমার একটু কেমন জানি মনে হলো স্যার। এই যে মজিদ শেখ আছে না, এর মুখটা ধরুন নাসিম কুরেশির সাথে খুব মিলে যায়।
মানে স্যার ধরুন মুখের দাড়ি আর চুলের সাদা ভাব আর দাড়ি যদি সরিয়ে দেওয়া যায় দুজনকে পুরো ভাই ভাই লাগবে। মুখটা এতটা মেলে মজিদ আর নাসিমের। মিলে তো যাচ্ছে স্যার, এবার আপনি ঠিক করে নিন। কিন্তু আমি বলবো স্যার সন্দেহ করাটা কিন্তু উচিত। তোমার কাছে ছবি আছে ওর? ছবি তো নেই স্যার, কিন্তু পুরো শাহনাবাদ এলাকা জুড়ে ওর ছবি লাগানো আছে। আমি ওর ছবি তুলে আপনার ফোনে না হয় পাঠিয়ে দিচ্ছি স্যার। আমার নাম্বারটা নিয়ে নাও। হ্যাঁ হতে পারে এই দুটো একই লোক, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারছি না, কারণ অনেকবার এমনটাও হয় যে দুটো লোকের মুখ পুরো একই রকম দেখতে। স্যার এমনিতে আমি শাহাবুদ্দিনকে মজিদের ডিটেল বার করতে বলেছি। রাজন, এটা একটা ভালো সুযোগ, 10 বছর পর হাতে পেয়েছি। আমাদের তরফ থেকে যেন কোনো খামতি না থাকে। আমরা নিজেরাই শাহনাবাদ ট্রেক দিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি খেতে আসবে তো? কিছু বলতে পারবো না নাগমা, ক্যাম্পেনিং এর শেষ সপ্তাহ, দেরিও হতে পারে। ঠিক আছে চলুন। সালাম স্যার, আমি শাহাবুদ্দিন। এসো। মাজিদ শেখকে এই গ্রামের লোক খুব সম্মান করে। লোকটা 6 বছর আগে এই গ্রামে এসে বসবাস শুরু করে। বিবির নাম হলো নাগমা শেখ। দুজনে একসাথে গ্রামে এসেছিল। কিন্তু 6 বছর আগে মিয়া বিবি এলো কোথা থেকে সেটা তো কেউ জানবে। স্যার এটাই তো গন্ডগোল, লোকটাকে সবাই খুব মানে কিন্তু জানে কম। এর আগে কোথায় থাকতো, কি কাজ করতো, কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ, কিন্তু যেদিন থেকে গ্রামে এসেছে গ্রামের লোকেদের অনেক সেবা করেছে স্যার, অনেকে টাকা দিয়েও সাহায্য করেছে। আর এই টাকাগুলো আসে কোথা থেকে? করে কি? চাষবাস স্যার, চাষবাস করে অনেক ভালো টাকা কামায় স্যার। গ্রামে ঢুকেই লোকটা বেশ কিছু জমি জমা কিনে নিয়েছিল। মানে 6 বছর আগে ও যখন এসেছিল তখন ওর কাছে এত টাকা ছিল? স্বাভাবিক ব্যাপার, থাকবেই। তুমি নাম্বার পেয়েছো ওর? হ্যাঁ স্যার, আর আমি তো আপনাকে দিয়েছি স্যার, শাহনাবাদ টেকরি থানায়। আচ্ছা, তুমি পুলিশ স্টেশনে খোঁজ নাও আর বলো যে এর কল রেকর্ডস বের করতে। স্যার 50 বছরের লোক আর 6 বছরের অতীত, মনে তো হচ্ছে কিছু না কিছু গড়বড় আছে। অজয় বাবু, মাজিদ শেখের কল রেকর্ড চেক করেছি, সন্দেহ করার মতো কিছুই পাইনি। মুম্বাই তো কি, মহারাষ্ট্রের কোনো লোকের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। পোস্টপেডের সিম কার্ড এই গ্রাম থেকেই কেনা হয়েছে 6 বছর আগে। এই লোকটা তো মনে হচ্ছে 6 বছর আগেই পৃথিবীতে এসেছে। সে তো বটেই, মাজিদ মিয়া জীবনের সঙ্গে জোড়া যে কোনো জিনিস 6 বছর আগে শুরু হয়েছে। অনেক চেষ্টা করে পেয়েছি। মাজিদ শেখের পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন ফর্ম, আইডি প্রুফ আছে সঙ্গে। ড্রাইভিং লাইসেন্সও 6 বছরের পুরনো, রেশন কার্ডও 6 বছরের পুরনো, আর দুটোই এই গ্রাম থেকে তৈরি করা হয়েছে। দেখে তো মনে হচ্ছে এই লোকটা 3 বছরই ইনকাম ট্যাক্স জমা দিয়েছে। এই মাজিদের ইতিহাসের অনেকগুলো পাতাই তো নিখোঁজ। যা কিছু করেছে চুল পাকার পরেই করেছে। ছেলেবেলা যৌবনের তো কোনো চ্যাপ্টারই নেই। স্যার এই নাসিম যখন ফেরার হয়েছিল তখন ওর বয়স ছিল 40 বছর, আর ঘটনাটা 10 বছর হয়েছে। আর এই মাজিদও এই ফর্মে নিজের বয়সটা 50 বছরই লিখেছে, এক্স্যাক্টলি 50 বছর। নাসিম 10 বছর ধরে কোথায় আছে কেউ জানে না। এই মাজিদ 6 বছর আগে কোথায় ছিল আমরা জানি না। দুজনের মুখ মেলে, বয়স মিলে যাচ্ছে। যাদববাবু, এতটা যখন মিল হচ্ছে, ভুল হতেই পারে না। দেখুন স্যার, মাজিদের উপর সন্দেহ করাই যায়, কিন্তু স্যার ও গ্রামের সম্মানীয় ব্যক্তি, ইলেকশন লড়ছে। ওকে মিথ্যে প্রমাণ করার জন্য যথাযথ প্রমাণ চাই।
এমনি ধরে এনে জিজ্ঞেস করে যায় না। হ্যাঁ স্যার, না হলে তো গ্রামের লোক ঝামেলা শুরু করে দেবে। আর আপনি তো জানেন স্যার, ভোটের সময় একটা দেশলাই ও মশালের মতন কাজ করে। মাজিদের সমর্থকরা এটাকে বিপক্ষের ষড়যন্ত্র বলে রাস্তাঘাটে ঝামেলা শুরু করে দেবে। ওকে এখন আমরা পুলিশ স্টেশনে রাখতে পারবো না। বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ করার তো প্রশ্নই ওঠে না। একদম ঠিক। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে, সমস্ত ইনফরমেশন এক জায়গায় করতে হবে যাতে কোনো ঝামেলা না হয়। একটা কাজ করি, অন্ধকারে ঢিল ছুড়ি, যদি ঠিকঠাক লেগে যায় তাহলে এই মাজিদই আমাদের নাসিমের কাছে পৌঁছে দেবে। মাজিদ বাবুকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। মাজিদ বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাজিদ বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেতা কেমন হবে? মাজিদ ভাইয়ের মতো হবে। মাজিদের উপর সন্দেহ করার অনেক কারণ ছিল, কিন্তু সন্দেহের এই প্রমাণের উপর উপযুক্ত শিলমোহর লাগানো বাকি ছিল। মাজিদ শেখ গ্রামের একজন নামী ব্যক্তি ছিল। উপযুক্ত প্রমাণ ছাড়া তাকে ছোঁয়ার চেষ্টা করলে গ্রামের পরিবেশ বিগড়ে যেতে পারত। বিষয়টা স্পর্শকাতর ছিল, কিন্তু ক্রাইম ব্রাঞ্চও এই কেসকে ক্লোজার দিতে মনস্থির করে ফেলেছিল। ক্রাইম ব্রাঞ্চ একটা চাল চাললো, আর সেই চাল সফল হলো। অপেক্ষার লম্বা সফর শেষ হলো, আর সত্যিটা সামনে। ভোট যেন আমার সতীন, সকাল থেকে রাত পর্যন্ত একই কথা। বাড়িতে তো তোমাকে দেখাই যায় না। ভোটে জিতলে জানি না আর কি হবে। একবার ভোটটা শেষ হয়ে যাক, তারপর তোমার জন্যই তো সময়টা থাকবে। এটাকেও এক্ষুনি বাঁচতে হবে। এটা আবার কি? হ্যালো, আসসালামু আলাইকুম মাজিদ সাহেব। ওয়ালাইকুম সালাম। জনাব, কে বলছেন? মাজিদ সাহেব, আমি আশফাক বলছি। ফারুক ভাই পাঠিয়েছে। কে, কিসের জন্য? ও কিছু ক্যাশ দেওয়ার ছিল, ঘরে পাঠিয়ে দেবো কি? না না, আমি বলছি, ফোন করছি একটু পরে। হ্যাঁ, আগে ভয় পেয়েছে বোধহয়, তার মানে ঢিলটা ঠিক জায়গায় লেগেছে। দেখছি কি করা যায়। ফারুকের নাম্বার তো সার্ভুলেন্সে আছেই। আরে তুমি খাওয়া ছেড়ে উঠছো কেন? আরে একটু দরকার আছে, তুমি খাও না। স্যার, ফারুকের নম্বরে কারো কল আসছে। ট্যাপিং শুরু করো। হ্যাঁ বল। ভাইজান, তুমি আমার অন্য নাম্বারটা জানলে কি করে? দ্বিতীয় কোন নাম্বারটা বলছিস? আরে আমার নাম নিও না, কতবার বারণ করেছি তোমায়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দ্বিতীয় কোন নাম্বারটা? তুমি কিছুই জানো না? মানে তুমি টাকা পাঠাওনি? না তো। আমি যখনই তোকে টাকা পাঠিয়েছি তখনই ফোনে আগে বলে দিয়েছি। এমনিতে তোর কাছে টাকা নিয়ে কে এসেছিল? ভাইজান, আশফাক বলে কেউ বলছিল যে তুমি টাকা পাঠিয়েছো। না না, আমি তো কোনো টাকা পাঠাইনি। আরে হতে পারে কেউ তোর সঙ্গে মজা করেছে। আরে কেউ তোমার নাম করে কেন মজা করবে? মাজিদ বাবু আছেন? হ্যাঁ আছে। আপনি কে? আপনি ওনাকে বলুন যে ভাইন্দার থেকে এসেছি, উনি নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ। বলুন কি ব্যাপার? মাজিদ বাবু, ব্যাপারটা অনেক পুরনো, 10 বছরের পুরনো। জানতে হলে আমাদের সাথে আপনাকে যেতে হবে। কোথায় যেতে হবে? আপনারা কারা? আমরা কোনো মজা করতে চাই না। যদি আপনি কোঅপারেট না করেন তাহলে আমরা পুরো তৈরি হয়ে আসব। আপনার মুখোশটা খুলে নিয়ে যাব এখান থেকে। ভালো এটাই হবে, চুপচাপ আমাদের সঙ্গে চলুন। মিস্টার নাসিম। ক্রাইম ব্রাঞ্চ, চলো। এখন কি হয়েছে? হয়েছিল তো 10 বছর আগেই, কিন্তু জানা গেছে আজ। কিন্তু চিন্তা করো না, তোমাদের আর বারবার পুলিশ স্টেশনে আসা ঝামেলা পোহাতে হবে না। সালের সেই সকালে মহেশ তার বাড়ি থেকে বেরিয়েছিল আর তারপর কখনো ফেরেনি। আর এখন 2015-তে 10 বছর পর তার সঙ্গে কি হয়েছিল সেটা কি প্রকাশ্যে আসতে চলেছে?
মাজিদ শেখ ওরফে নাসিম কুরেশি। নাম, ঠিকানা, পরিবার সবকিছু ছেড়ে দিয়েছো তুমি, কিন্তু তোমার কর্ম তোমার বিচার দিতে ছাড়িনি। এখন সময় এসে গেছে, সত্যিটা বলে ফেলো। আমি নাসিম কুরেশি। এটা তো আমি জেনেই গেছি, কিন্তু এটা জানতে পারিনি তুমি পালিয়ে কেন গিয়েছিলে। নতুন নাম, নতুন ঠিকানার কি দরকার পড়েছিল তোমার? মহেশ সিং এর নিখোঁজ হওয়ার পেছনেই জড়িয়ে আছে না তোমার পালিয়ে যাওয়ার গল্প? বলো, কি করেছো মহেশের সঙ্গে? আমি যেটা করেছি সেটা মোটেও করতে চাইনি। কি হয়েছে নাসিম? আর সহ্য করতে পারছি না ফারুক। কবে বলতে কবে ভেঙে পড়ব। সব কথা মুখ থেকে বেরিয়ে আসবে যেগুলো লুকিয়ে রাখা দরকার। সাহস রাখ, সাহস রাখ নাসিম। এই খবরটা যদি বাইরে আসে তাহলে আমাদের সবার জীবন তছনছ হয়ে যাবে। জানি ফারুক, কিন্তু কি করব? না শান্তিতে ঘুমোতে পারছি, না ভাবতে পারছি। ঘুম, কাজ সব ছুটে গেছে। মহেশের মুখটা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়ায়। ও আমাকে জ্বালিয়ে মারে। এমন কি করেছিলে তুমি মহেশের সঙ্গে যে ওর মুখটা তোমার বারবার মনে পড়ে যাচ্ছিল? আমি কিছুই করিনি। যা কিছু হয়েছিল সেই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এবার কি হবে ফারুক ভাই? দেখো, আমাদের সাহসের সঙ্গে ব্যাপারটা দেখতে হবে। আমরা কখনো কারোর সামনে এই ঘটনার ব্যাপারে একরকম কথা বলবো। আমি কি বলছি বুঝতে পারছো তো সবাই? নাও কথা দাও, এই ঘটনার ব্যাপারে আমরা সবাই কারোর কাছে কখনো কিচ্ছু বলবো না। হ্যাঁ ভাইজান, কিচ্ছু বলবো না কখনো। কথা দিলাম। এটা একটা দুর্ঘটনা। এই ঘটনার জন্য আমরা আমাদের জীবনকে নষ্ট হতে দেব না। হ্যাঁ ভাই, হ্যাঁ। কি ভুল করেছিলে তোমরা? কি করেছিলে তোমরা মহেশের সঙ্গে? জবাব দাও নাসিম কুরেশি। নাসিম ভাই আবার কিছু বলে ফেলেনি তো? আর ফারুক ভাই, নাসিম ভাইয়ের সাথে তোমার এতদিন ধরে কথা হচ্ছিল, তুমি আমাকে বলোনি? বললে কি হতো? আরে এগুলো তুমি কি বলছো? যদিও 10 বছর পরে আমরা এখানে থাকি, তাহলে শুধু নাসিম ভাইয়ের জন্য প্রথমে নিজে পালিয়ে গেল, আবার ফিরে এলো। আমরা তো কথা দিয়েছিলাম না, আমরা কোনো কিচ্ছু বলবো না, কোনো মুখ খুলবো না। সবকিছু ঠিকই তো চলছিল। তাহলে নাসিম ভাইয়ের পালানোর কারণটা কি? যখন চলেই গেল তখন এত বছর পরে ফিরে কেন এলো? চুপ কর। কাজের বেলা কিচ্ছু না, খালি বকবক বকবক বকবক। নাসিম এখানে নিজে থেকে আসেনি, পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। এই সব কিছুর জন্য দায়ী তুই, সালা হারামির বাচ্চা। তোর জন্যই তো এরকম হয়েছে। 2005-এর 12ই এপ্রিল সকালে মহেশ কাজে এসেছিল। তার আসতে দেরি হয়ে গিয়েছিল, সেজন্য সে ঘাবড়ে গিয়েছিল। তার ভয় ছিল যে সুলেমান আবার তাকে হয়তো বকাঝকা করবে। কত লেট করবি আর? কখন আসার কথা ছিল? ক্ষমা করো সুলেমান ভাই, শরীরটা ঠিক নেই, এখনো জ্বর আছে, সেই জন্য দেরি হয়ে গেছে। চুপ নাটকবাজ, চল ভেতরে বস। একটা কানের গোড়ায় খেলে না সব ঠিক হয়ে যাবে। বড় হয়ে গেছিস নাকি তুই? না ঠিক সময় আসে, না ঠিক করে কাজ করতে পারে। ফালতু ছেলে একটা, মাথা গরম করে দেয়। মহেশ ওই দিন সুলেমানের সঙ্গে ডেলিভারি দিতে গেছিল। ভাপি? এই কি করছিস? তাড়াতাড়ি কর, ফটাফট। অত টাইম নেই হাতে। আরে পাগল হয়ে গেছিস? কি করছিস? পাগল হয়ে গেছিস? ক্ষমা করো সুলেমান ভাই, আসলে শরীরটা আমার খুব খারাপ, শরীরে জোর পাচ্ছি না, আর খুব জ্বরও এসেছে। জ্বর হয়নি, তোর নাটক বেড়ে গেছে। চল ওঠ, ওঠ, ওঠ। এসব কাজ চুরির বাহানা আমাকে দেখাবি না, ফটাফট হাত চালা।
ডেলিভারি দিয়ে দেওয়ার পর ওরা যখন ফিরে আসছিল তখন আমার কাছে একটা ফোন আসে। হ্যালো, নাসিম ভাই, সুলেমান বলছি। হ্যাঁ সুলেমান, ডেলিভারি হয়ে গেছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? ভাইজান, ওই একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? ভাইজান, আমি গাড়িটা নিয়ে মনোহরে দাঁড়িয়ে আছি। কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? না ভাইজান, ওই আরে কি ভ্যান তারা করছিস, সোজাভাবে বল না। গাড়ি কোথাও ঠুকে দিয়ে কাউকে মেরে দিয়েছে নাকি? কি কি করেছে ও? এখন ভাবতে হবে এরপর কি করব। ও এখন ওখানে দাঁড়িয়ে আছে, খুব ভয় পেয়ে গেছে। গাড়ি ফেরত আনতেই হবে, তা নাহলে সবাই মিলে খুব বিপদে পড়ে যাব। এই, হ্যাঁ বলো। তুই একটা কাজ কর, তুই গিয়ে আমার গাড়িটা নিয়ে আয়। ঠিক আছে। যা 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 যা। যাচ্ছি আমি। আমরা ফোনটা এখানেই রেখে যাব। চল। ব্যাপারটা তখন ঘটেছিল যখন সুলেমান আর মহেশ মাল ডেলিভারি করে ফিরছিল, আর ওদের গাড়ি রাস্তায় পাংচার হয়ে যায়। এ বাচ্চা, চল নাম। টায়ার পাংচার হয়ে গেছে, চেঞ্জ কর। চেঞ্জ কর। এই নাটকবাজ, তাড়াতাড়ি হাত চালা। আজ রাত 9টার মধ্যে ঢুকতে হবে কারখানায়, তাড়াতাড়ি কর। হলো, তাড়াতাড়ি কর, নইলে কানের গোড়ায় খাবি। তাড়াতাড়ি কর। সুলেমান ভাই, আমার শরীরটা খুব খারাপ, আমি এটা পারবো না। কি বললি? পারবি না? সালা, দুজনের খাবার একা খাস আর এখন বলছিস পারবো না? আজ আমি কি খেয়েছি বলো, তুমি দেখেছো তো? আমার উপর চিৎকার করছিস? আমার উপর চিৎকার করছিস? চিৎকার করছি না, আমি বলছি নাসিম ভাই তোমাকে বলেছিল আমাকে কাজ শেখানোর জন্য, আর কাকা তো আগেই বলে দিয়েছিল যে আমি এই ওয়েল্ডিং এর কাজ জানি না, আমি শিখে যেতাম। কিন্তু তুমি সারাদিন শুধু আমার উপর চিৎকারই করো, এইভাবে কি করে শিখবো আমি? কিন্তু এতদিন ধরে তুমি একবার আমার সাথে ঠিক মতো কথা বলেছো? গায়ে হাত তুলো না সুলেমান ভাই, গায়ে হাত তুলো না। তুমি আমার থেকে বয়সও বড় বলে তুমি আমার উপর যখন তখন চিৎকার করতে পারো না, আমাকে মুখ করতে পারো না। আমি এখানে কাজ করতে এসেছি, তোমার গোলামি করতে আসিনি। তোর এত বড় সাহস, আমার উপর চিৎকার করছিস? আমার সাথে তর্ক? সালা, আজ তোকে ছাড়বই না, তোকে তো এই দে সালা। সালা হারামি, আমার উপর চিৎকার করবি? চল ওঠ, এবার চিৎকার কর, ওঠ। এ নাটক করিস না, চল ওঠ। ওঠ না, নইলে এক কানের করে খাবি। মহেশ, মহেশ, এ মহেশ, এ মহেশ, মহেশ, তুই পাগল নাকি? মাথা খারাপ তোর? ভাইজান, ও অজ্ঞান হয়ে গেছে। গান হয়ে গেছে?
কতবার বলেছি তোকে মাথা ঠান্ডা করে কাজ করবি। ভাইজান ভুল হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছিল, কি করব? নাসিম ভাই, ফারুক ভাই, এ তো আধমরা হয়ে আছে। আমার মনে হয় হসপিটালে নিয়ে গেলে বেঁচে যাবে। কিন্তু আমরা তো বাঁচবো না, হাসপাতালে অনেক প্রশ্ন করবে। আর হাসপাতালে গিয়ে যদি মরে যায় না, তাহলে সমস্ত ঝামেলা আমাদের কাঁধে আসবে। তাহলে তুমিই বলো না, আমরা কি করব? ফারুক ভাই, রাস্তা শুনশান, এদিকে কেউ আসেও না তেমন। ওকে এখানেই রেখে যাই। তোকেও রেখে যাবো নাকি? ভাবতে দে, একটু আমায় ভাবতে দে। তুই আগে একটা কাজ কর, হ্যাঁ। টায়ার চেঞ্জ কর, ওকে সাহায্য কর, যা। ফারুক করলো সুলেমান, ভুগতে হবে আমাদের। আরে আমাদের ধান্দা চৌপাট হবে। ওকে এখানেই ছেড়ে দি, জায়গাটা বেশ শুনশান আছে, কেউ বুঝতে পারবে না। এটা সাইড রোড, কোনো লাইটও নেই, এমনিতে ও বাঁচবে না। এখানেই বরং ফেলে যাই। ফারুক ভাই, টায়ার চেঞ্জ হয়ে গেছে। যখন তুমি ওই ছেলেটাকে রাস্তায় ফেলে দিয়ে এলে তখনও বেঁচে ছিল। আমি 12 বছর ধরে এখানেই ডিউটি করছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আগে এটা 10 বছর পুরনো ঘটনাটা 2005-এর। এই কেসটা কি এই পুলিশ স্টেশনেরই? আসলে এটা যেখানে ঘটেছিল সেটা আপনাদের জুরিসডিকশনেই পড়ে। কি কেস ছিল, ডিটেলস বলবেন? স্যার, আদুলকা পুলিশ স্টেশন মহেশের লাশটা ওইখানেই পড়ে থাকতে দেখেছিল। অনেকগুলো গাড়িও লাশকে পিষে দিয়েছিল। কোনো রাস্তার লোক দেখতে পেয়ে পুলিশকে ইনফর্ম করেছিল। ওরা মহেশের লাশটা কি করেছে? স্যার, 2 দিন বডি মর্গে ছিল, কিন্তু কেউ ক্লেম না করায় পুলিশ নিজেই অন্তিম সংস্কার করে দেয়। কেউ ক্লেম করেনি? ওরা সব পুলিশ স্টেশনে ইনফর্ম করেছিল, মহেশের ডিটেলস দিয়েছিল। স্যার, ইন্সপেক্টর দাউড়ে যে ওই সময় ওই থানার ইনচার্জ ছিল, ও বলেছিল যে ও সব থানা ইনফর্ম করেছিল, কিন্তু যখন কোনো রেসপন্স আসেনি তখন ক্রিমেশনের পর ওরা মহেশের জামা কাপড় ওই পুলিশ স্টেশনেরই প্রপার্টি রুমে জমা করে দেয়। যদি জমা থাকে তাহলে এখনো ওখানেই আছে। রাজেন, কালেক্ট করো। হ্যালো, এই জামা প্যান্ট পরেই বেরিয়েছিল ওই দিন কাজে যাওয়ার জন্য। কি করে ভুলবো আমি সেই সকালটা? সত্যবল বাবু, রিপোর্ট লেখানোর সময় আপনি যে বয়ান দিয়েছিলেন এই জামা প্যান্টটা তার সাথে ম্যাচ করে। তবু আমরা ভাবলাম যে আপনাকে জিজ্ঞেস করি। সাহেব, মহেশ যেদিন 12 এপ্রিল বাড়ি থেকে বেরিয়েছিল ওকে সেই দিনই মেরে ফেলা হয়েছিল। সুলেমান আনসারি ওকে মেরে ফেলে। ফারুক সিদ্দিকী, নাসিম কুরেশি, রিয়াজ সবাই এই ব্যাপারটা জানতো। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই সত্যটা জানতে আমাদের অনেক সময় লেগে গেল। আই এম রিয়েলি সরি। হ্যাঁ সত্য, বলো।
মিনা, মা চাটা বসিয়ে দে, তোর বাবার আসার সময় হয়ে গেল। হ্যাঁ মা। নাও বাবা, চাটা নাও বাবা। চাটা কেন নিচ্ছ না বাবা? কি হয়েছে? কি ব্যাপার? সত্যর ফোন এসেছিল, ওর কাছে থানা থেকে ফোন এসেছিল। এই নে টাকা। আজ থেকে বই পেন যাই কেনার হোক না কেন আমায় বলবি। শহরে যাব, বেশি কামাবো, তোমাকে আর বাবাকেও সাহায্য করতে পারবো। আম্মি, আম্মি, পুলিশ কেন এসেছিল এখানে? আম্মি, তুমি কিছু বলছো না কেন? আম্মি, কিছু তো বলো। পুলিশ কেন এসেছিল এখানে? তোর আব্বুর খোঁজ পাওয়া গেছে। আব্বু? কোথায় আব্বু? জেলে। জেলে? কিন্তু এমন কি করলো আব্বু? স্যার ফারুক, রিয়াজ আর সুলেমানের স্টেটমেন্ট নিয়ে নিয়েছে। নাসিমের স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে। ফেরার হওয়ার পর নাসিম 4 বছর হরিয়ানায় থাকে, সেখানেই ও নিকা করে, আর তারপর ওখান থেকে সানবার টিকরিতে এসে বসবাস শুরু করে। নাসিমের 2টো মোবাইলের কল ডিটেলস এই স্টেটমেন্টের সঙ্গে অ্যাটাচ করো। এই ফারুকেরও একটা জোরদার চার্জশিট তৈরি করো রাজেন। এই কেসটা সলভ হতে 10 বছর লেগে গেল। এখন শাস্তি দিতে দেরি করলে চলবে না, বিশেষ করে আমাদের তরফ থেকে তো একদমই নয়। রাজেন, এই কেসে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকেও প্রচুর ভুল হয়েছে। একটা থানায় মহেশের নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট লেখানো হয়, আর একই স্টেটের অন্য থানায়ও লাশ পাওয়া যায়। যদি একটু কোঅর্ডিনেশন হতো তাহলে মহেশের ওই নিরুদ্দেশ হওয়ার কারণটা তখনই জানা যেত। একটা গরিব পরিবার তার নিজের ছেলের ফেরত পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করে আছে, আর এই লোকগুলো এতদিন সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক বলছেন স্যার আপনি। বেশিরভাগ সময় কোঅর্ডিনেশনের প্রবলেম হয়েই থাকে, বহুবারই ভুলটা হয়েছে। এটা শুধরাতে হবে রাজেন। একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কেস সামান্য কোঅর্ডিনেশনের দুর্বলতায় এত বছর পিছিয়ে গেল। আর স্যার এই 10 বছরে নাসিমকে খোঁজারও কোনো চেষ্টা করা হয়নি, শুধু স্ত্রী স্টেটমেন্ট নিয়ে এই কেসটাকে ক্লোজ করে দেওয়া হয়। ঠিকই বলেছ। আমি আশা করছি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এই কেসটা থেকে কোনো না কোনো শিক্ষা নেবেই। রাইট স্যার। নসিম কুরেশি, ফারুক সিদ্দিকী, সুলেমান আনসারি আর রিয়াজ বেগের বিরুদ্ধে অবহেলার কারণে ঘটা মৃত্যুর জন্য আইপিসির ধারা 304 এ আর একই উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য 34 নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এরই সঙ্গে পুলিশ হত্যার জন্য 302 ধারা দায়ের করেছে। কেসটা সঠিক ক্লোজার তখনই পাবে যখন এই কেস কোর্টে ট্রায়ালের জন্য উঠবে আর অভিযুক্তরা শাস্তি পাবে। কিন্তু স্মরণীয় বিষয় এটাই যে ক্রাইম ব্রাঞ্চে দৃঢ় প্রত্যয় আর প্রচেষ্টার কারণে বহু বছর ধরে ধুলো জমে থাকা এই অমীমাংসিত কেস অবশেষে সমাধান হলো। একটা লম্বা অপেক্ষার পর হলেও এই কেসটা এক ধরনের সমাপ্তি পেল। 15 বছরের এক পরিশ্রমী ছেলে যে নিজের বয়সের তুলনায় বেশি পরিপক্ক, বেশি বুঝদার ছিল। সে গ্রাম থেকে শহরে এই স্বপ্ন নিয়ে এসেছিল যে সে তার পরিবারকে সাহায্য করবে। কিন্তু মহেশের দুর্ভাগ্য ছিল এটাই যে তার সিনিয়র সহকর্মচারী সুলেমান তাকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করত। তাকে প্রতি পদক্ষেপে বকাঝকা, অপমান আর শোষণ সহ্য করতে হতো। আর একদিন এই অমানবিক আচরণ তার সব সীমা পার করে যায় আর মহেশের জীবনকে মৃত্যুর চৌকাঠে এনে ফেলে দেয়। মহেশের মালিকরাও তাদের সো-কল্ড সম্মান বাঁচানোকে মহেশের প্রাণ বাঁচানোর থেকেও বেশি জরুরি মনে করে আর তাকে রাস্তায় মরার জন্য ছেড়ে আসে। অপরাধীদের মনে হয়েছিল তারা কখনোই ধরা পড়বে না, আর 10 বছর ধরে তাদের এই ভ্রম টিকেও ছিল। কিন্তু অবশেষে এই ভুল ভাঙে।
সব অপরাধীর মতোই তাদের মুখ থেকেও মুখোশ সরে গেল। কথায় বলে যে কেউই তার মায়ের গর্ভ থেকে শিখে আসে না। যে কোনো মানুষ এক্সপার্ট হয় সময় আর অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে। নিজেদের ক্ষেত্রে দক্ষ আর অভিজ্ঞ বলে পরিচিত মানুষেরা কখনো না কখনো ফ্রেশারই ছিল। তারাও কোনো না কোনো সিনিয়রের তত্ত্বাবধানে কাজ করে তবেই পরিণত হয়েছে। দপ্তর হোক বা কারখানা, বড় কোম্পানি হোক বা ছোট কোম্পানি, এটা অত্যন্ত জরুরি যে সেই জায়গার মালিক বা সিনিয়ররা নতুন কাজে যোগ দেওয়া কর্মীদের সঙ্গে সঠিক আচরণ করুক, তাদের সমস্যাকে বুঝুক, তাদের সঠিক পরামর্শ দিক, তাদের সাহায্য করুক, আর তাদের নিজেদের প্রমাণ করার সঠিক সুযোগ আর মোটিভেশন দিক। যদি কেউ তার অধীনে কাজ করতে থাকা ব্যক্তির কাজে সন্তুষ্ট না হয়ে থাকে, সেই ব্যক্তি তার আশানুরূপ যোগ্যতা দেখাতে না পারে, তাহলে ভালো হবে যদি ভদ্র আর নম্রভাবে সেই ব্যক্তিকে এই বিষয়ে অবহিত করা হোক আর সম্মানের সঙ্গে তাকে চলে যেতে বলা হোক। নিজের অধীনে কর্মরত ব্যক্তিকে দমন করা, শোষণ করা শুধুমাত্র অনৈতিকই নয়, বরং অমানবিকও বটে। আমি অনুপ সোনি এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর রহস্য উন্মোচিত হবে আরও এক অপরাধের। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।